তাকে রবীন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হতো আশীর্বাদ। আমাকে বানিয়েছিলেন দেয়ালে। শান্তিনিকেতন আমার রক্তে, রক্তে চলে এসেছে। ওরা অনেক কিছু দুষ্টুমি করেছে যেগুলো এখনকার বাচ্চারা চিন্তাই করতে পারবে না। তো রথীন্দ্রনাথ ঠাকুর গেছে, সোজা গিয়ে বললাম, জ্যাঠামশাই আমাদের না ওরা রাস্তায় দিচ্ছে না। যমুনাদি নিজের রান্নাঘরে মোড়ায় বসে রান্না করছিলেন, আমাকে সেই রান্নাঘরে মোড়াতে বসে খুন্তি হাতে নাচতে শিখিয়েছিলেন। নন্দ দাদু বলেছিলেন, মানে নন্দলাল বোস, এটা কালো স্লেটের মতো, তোরা ওখানে নেচে যাবি, আলপনা এঁকে যাবি। আমাদের বাড়িতে গরুর নাম ছিল বৃন্দাবনী, রামপেয়ারি, দধিমুখী, আর আমার নাম গাবলু। আমাদের বাড়িটার ছবি যদি দেখো, এই বইটার মধ্যে আছে, বীরেন্দাতে আছে। সবগুলি সুরেনকর মশাইয়ের ডিজাইন আর বাবার তৈরি। গোল বারান্দা বেশি, সেটা বাবার আইডিয়া। বাবা বলতেন যে বাড়িতে কেউ এসে দাঁড়ালে হাত বাড়িয়ে ডাকছে, আয় আমাদের অঙ্গনে। ক্ষিতিমোহন সেন শাস্ত্রী হচ্ছেন আমার বাবার কাকা, আর বাবার 2-4 জন বন্ধু মিলে একসঙ্গে এখানে প্রথম বোলপুর ইলেকট্রিসিটি সাপ্লাই তৈরি করেন। আমরা খেতে বসেছি, তখন বাবা হয়তো তো জিপিকের অনেককে এনে বললেন, কমলা এরা আজক্ষণ খাবে। তার ব্যবস্থা যে কী করে হতো আমি আজ অবধি জানি না। রবীন্দ্র সঙ্গীত যেমন হয়, রবীন্দ্র নৃত্য বলেও কি কিছু হয়? ঠিক রবীন্দ্র নৃত্য টার্ম হিসেবে যেটাকে মিন করে, সেটা কি হয় আমি জানি না। হে ক্ষমা করুনাথ, ক্ষমা করো। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। তোমার লাগি যা করেছি, কঠিন সে কাজ আরো সুকঠিন আজ। তোমার সে কথা বলা, বালক কিশোর উদ্যতার নাম। ব্যর্থ প্রেমে মোর মত অধীর, মোর অনুনয়ে তব চুরি অপবাদ নিজ পরে লয়ে, সপেছে আপন প্রাণ। শান্তিনিকেতনের বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু তার পিছনের ইতিহাস। আমরা শান্তিনিকেতনে বসে আছি এবং আজকে যেখানে বসে আছি তার অনেক অনেক গল্প আছে এবং ধরে ধরে চলে এসেছি যাতে তার কাছে পুরোনো গল্প অনেক শুনতে পাই। আর আজকে আমরা দিয়া দিদির বাড়িতে। দিয়া দাগিরি আমাদের সঙ্গে আছেন। তুমি এবার বলো যে তুমি শান্তিনিকেতনে কি করে? ওই শান্তিনিকেতনে জন্মেছি তখন রবীন্দ্রনাথ জীবিত ছিলেন 1940 সালে। তখনকার প্রথা ছিল বাংলার আশ্রমে কেউ নতুন কেউ এলেন, নতুন বউ এলে, নতুন একটা শিশু এলে, তাকে রবীন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হতো আশীর্বাদ। আমাকে বানিয়েছিলেন দেয়ালে। কিন্তু আমি যখন বড় হয়েছি তখনও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ সশরীরে উপস্থিত না থাকলেও তিনি আছেন কোথাও। তাকে তার সম্মান রেখে, তার সংযম রেখে আমরা সবাই সেই রকম ভাবে আমাদের আচার ব্যবহার, সাজ পোশাক, কথাবার্তা সবকিছু সেরকম ছিল। শান্তিনিকেতন আমার রক্তে রক্তে চলে এসেছে। আর আমি এখানেই ছোটবেলা থেকে পড়াশোনা করতেছিলাম। ওখানে পাঠ্যক্রম থেকে শুরু করে কলম ফোন, শিক্ষা ভবন, বিদ্যা ভবন আমি এখানেই পড়েছিলাম। যদিও আমার বেশিরভাগ সময় কেটেছে শপিংমল। আমার বাবা আশ্রমিক ছিলেন, বললাম শান্তিনিকেতনের তিরোধান মানুষের তার কারণ ওর ব্যবসা ছিল কলকাতা। তো প্রাণটা ছিল শান্তিনিকেতনে থাকতে লাগলো। আমি তো ছোটবেলায় আমি জন্মেছি এখানে। আমার বাবার যে নিজস্ব বাড়ি ছিল, রবীন্দ্রনাথ তাকে
ভালোবেসে নাম দিয়েছিলেন দক্ষিণায়ন। আর আমার বাবা বললেন, সবাই বলবে আপনার নামে নকল করছি, একটা অন্য নাম দেই। তখন বলতেন এর নাম হোক পিন্টু। বাবা বললেন সবাই ঠিকানা আপলোড করবে। শেষে করুন আপনি দিলে আপনার বাড়ি বাড়ি প্যারিসনের নামে। যে তার পেশেন্ট বিলেনের বাড়িতে জন্মেছি। আমার মা কমলা সত্যি তিনি কমলা ছিলেন। তাকে এখন বড় হয়েছে মাকে আমি যখন ভাবি মার কথা সত্যি কি সুন্দর জীবনী ছিলেন আমার মা। আর আমার বড় দাদা হচ্ছেন বরেন্দ্রমোহন সেন। আর তারপরে ছিলেন গাজুই। এরপরে সে রাইচৌধুরী হয়েছিল। আর তারপরে আমি, আমার পরে ব্রজেন্দ্রমোহন সেন আমার ভাই, আর আমার ছোট বোন টুট্টু। এরা সবাই নিজ নিজ করে খুব সবাই সকলে চিনত তাদের এবং সবাই খুব বন্ধুবৎসল ছিল। ধান ক্ষেত থাকছিল। আমরা এখানে শেয়ালের বাচ্চা ধরতে আসতাম, কুল পাড়তে আসতাম, লুকোচুরি খেলতে আসতাম, হারিয়ে যেতাম। নন্দলাল দাদুর কাছে গিয়ে বলতাম এই ছবিটা এঁকেছি, খুব সুন্দর নিজে এঁকে নিতে তার প্যানি হাতক। লক্ষ্মীনারায়ণ কাজ করতে তারা স্টুডিওতে গোয়া ঘরে বসে আমরা ওখানে সোজা ঢুকে যেতাম। বিভিন্ন কাঠ খোদাই করছে দেখতাম, মন দিয়ে জিজ্ঞেস করতাম এরপরে তোমাকে দেবে কিনা। উত্তরায়ণের পিছনে যে ছোট্ট পম্পশালা ছিল সেখানে গিয়ে সরোবরের দ্বীপে বসে লাল লাল মাছ জলে নাচতে দেখে ছুটতাম, কেউ আর করতো না। কারণ অনেক কিছু দুষ্টামি করেছি যেগুলো এখন বাচ্চারা চিন্তাই করতে পারবে না। আমাদের সেদিন খেতে পেতে তো দৌড়ে রুনুদের বাড়িতে, রুনু মানে মর্দিদের বাড়িতে একসঙ্গে হতাম। রুনু মা একটা থালায় আমাদের ভাত বেড়ে দিতেন, পোস্ত বাটা দিতেন, তারপরে আলু সিদ্ধ দিতেন। আমার মনের আনন্দে একটা থালাতে 4-5 জন মিলে সবাই খেয়ে নিলাম পারেন। এই আমাদের ভীষণ একটা গ্রামের মতো সবুজ স্বাচ্ছন্দ্য ছিল এই চারিদিকে খুব গুরুত্বতে। সেটা এখন সেটা নেই, অবশ্যই থাকবে যে সমস্যা অনেক কিছু গেছে। কিন্তু আমরাই আস্তে আস্তে নিজেরাই চেষ্টা বদলেছি। এরপরে যখন আমরা একটু বড় হয়েছি, সাহিত্য সভায় যদি আমাদের নাচ থাকতো, গান থাকতো, খুব ভালো করে তৈরি হয়েছে। কারণ সেটা তো আমাদের নিজেদের দাবিটা করতো, স্কুলে আছে আমাদের স্কুলে। এরপরে কিছুদিন পরে একটু বড় যখন আনতাম দেখলাম শৈলজাদা রুনুকে ডেকে নিয়ে গেলেন বর্ষামুখের গান বলবে দলের সঙ্গে। আর আমরা আমাদের এই সেতে আমরা সেই শরীর হলে সেই জাম গাছের উপর বসে থেকে খুব ভিজিবল হবার চেষ্টা করতাম যে শৈলজা আমাদের দেখে যদি চট করে গান করতে ডাকেন, তাও ডাকেন না। তখন আমাদের এত দুঃখ হলো, আমরা রথীন্দ্রনাথ ঠাকুর গেছে সোজা গিয়ে বললাম যেটা আমার সঙ্গে আমাদের না ওরা রাস্তায় গিয়েছে না। বললেন কিসের জন্য? বললাম বর্ষা মঙ্গল। তাই কি হয় কোনো ইচ্ছা নাকি বর্ষা মঙ্গল হয়? তা আমরা তো বিকেলবেলা আমরা তো বাড়ি চলে গেলাম শান্তিতে। বিকেলবেলা সঙ্গীত ভবন থেকে মস্ত লম্বা চওড়া আমাদের নোটিশ এলো রিহার্সেলে যাওয়ার জন্যে। লাফাতে লাফাতে চলে গেলাম ওখানে, আমরা যখন যাওয়ার জন্য তৈরি ছিলাম, গিয়ে দেখি শৈলেশদার কাছে তখনকার ভাইস চ্যান্সেলর থেকে অর্ডার এসছে যে আমাদের দলকে নাচতে দিতে হবে। তো শৈলেশদা আমাদের তখন খুশিতে কি বিরক্তিতে জানি না নাচ দিয়েছিলেন অকারণে চঞ্চল। চিরকালের অকারণে চঞ্চল নাম হয়ে গেল আমাদের। তারপরে আমাদের যে কোনোই বাইরে দেখলে সবাই বলতো এই অকারণে চঞ্চলের দল এসছে। কিন্তু সেই 6 জন মেয়ে ক্রমশ নাচতে 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 আমরা শান্তিনিকেতনের সব কিছুতে যোগ দিতাম। এবং মূলে হচ্ছে আমাদের ওই একদিনের একটু হিংসুটিপানা, রুনুকে গান নিয়ে নিয়েছিলেন, আমাদের দেননি। তাই জন্য এটা খুব সত্যি কথা। কিন্তু রুনু এখনো বলে আমি তো নাচতেও পারতাম। আমি আর রুনু নাচও করেছি একসঙ্গে। আমরা সেদিন দুজনে দুলেছি, নৌবনে নেচেছি। এবং এখনও রুনু থাকলে আমি বলতাম রুনু চলে এসো আমরা নাচি। এবং সত্যি আমরা একসঙ্গে নেচেছিলাম, সেটা খুব সবাই ভালোবেসেছিল। আর নাচটা শিখিয়েছিল আমার দিদি কাজল দি, ও আমার প্রথম নৃত্যগুরু। নাচটা শুরু হলো কোথা থেকে? নাচটা শুরু হলো আমরা কোনো গান শিখলে ন্যাচারালি সেটা শুনে নাচতে শুরু করতাম। গানের ক্লাস থেকে বেরোতে বেরোতেই সেই দিন দুজনে করে করে নাচতে নাচতে বাড়ি আসতাম। ওটা একটা আমাদের স্বাভাবিক ইয়ে ছিল। এই করতে করতে গান হচ্ছে তার সঙ্গে নাচ হবে। হ্যাঁ, তো গান হচ্ছে তার সবসময় যা হতো তা না, অনেক সময় শান্তিনিকেতন গান হচ্ছে তখন আমরা চুপ করে দাঁড়াতে হতো, বাকি সব কিছু নাচতাম সবসময়। আর কাটিংটা স্পন্টেনিয়াসলি করতাম, কেউ যে বলতো নাচো তা না, আমরা খালি গায়ের জোরেই নাচতাম প্রায় ইচ্ছার জন্যই। কিন্তু এই করে আমাদের
নাচের জীবন শুরু হয়েছিল তখন কিন্তু আমি আর রুনু একসঙ্গে নাচতাম। আর ঝুনঝুন আমাদের আরেক বন্ধু ছিল, আমরা ইনসেপারেবল ছিলাম, তিনজনের নাম একসঙ্গে বলা হতো, কারণ আমরা সব কিছু করতাম একসঙ্গে। আর আলোও ছিল আমাদের সঙ্গে, মানে আলো, রুনু, ঝুনঝুন, গাবলু একসঙ্গে নাম করা হতো। আর সেই যে আমাদের নাচের যাত্রা শুরু হলো সেটা কন্টিনিউ করেছি। এই কিন্তু গাবলু নামটা কে রেখেছিল? ও আমি আমি অত্যন্ত মোটা ছিলাম ছোটবেলায়, বেশি সেই গাবলু গুবলু থেকে বোধহয় আমার এক দাদা দেখতে এসে আঁতকে উঠে বললো, রের বাবা এ তো একজন গাবলু। তাই সেই গাবলু নামটা স্টিক করেছে আমাদের। বললাম না, আমাদের বাড়িটা খুব সবাইকে নিয়ে বাড়ি ছিল। আমাদের বাড়িতে গরুর নাম ছিল বৃন্দাবনী, রামপেয়ারি, দধিমুখী, আর আমার নাম গাবলু। তো সে সে দুঃখটা এখনো যায়নি। আমি অনেক চেষ্টা করেছি দিয়ালি নামটা এস্টাবলিশ করতে, কিন্তু হলো না। মানে এখন 85 বছর বয়সে দেখছি না না, এটাই বৃথা চেষ্টা। তুমি গাবলু নেই, কিন্তু নামটা রয়ে গেছে। আমার চিঠি এসেছিল, একটা কে জানি লিখেছিল বিদেশ থেকে, গাবলু সেন, শান্তিনিকেতন, ইন্ডিয়া। তো চিঠিটা কারণটা আমার কাছে এখনো আছে। আমরা নাচ নেচেছিলাম একবার উত্তরায়ণে, কোনো একজন ডিগনিটারি এসেছিলেন প্যারিস থেকে, কোনো একজন আর্ট ডিরেক্টর মহিলা একজন, তিনি নাচ দেখে খুব খুশি হয়েছিলেন। নামটা, গাবলুর নামটা আমাদের মনে রেখেছিলেন, আর কাউকে পাঠাননি, আমাকে পাঠিয়েছিলেন। একটা কি নাচ দেখবো এখন হালকা করে? উড়ায় কারণে চঞ্চল, উড়ায় কারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, নব পল্লব দল উড়ায় কারণে চঞ্চল, উড়ায় কারণে চঞ্চল, ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো, ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো, মর মর তানে প্রাণে ওরায় আনে কৈশোর কোলাহল, উড়ায় কারণে চঞ্চল, উড়ায় কারণে চঞ্চল, ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি, নীলিমার কোন বাণী, ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি, নীলিমার কোন বাণী, ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার, ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার, চিরতাপসিনী ধরণীর, ওরা শ্যাম শিখা হোমানল, উড়ায় কারণে চঞ্চল, উড়ায় কারণে চঞ্চল। আচ্ছা, তোমাদের বাড়িতে তো অবারিত দ্বার ছিল, যে কেউ আসতো, মানে তোমার বাবার হোক, বন্ধু হোক বা তোমার বন্ধু হোক, তো তোমার মা সেগুলোকে সামাল দিত কি করে, যে এত লোক আসছে, খাচ্ছেন, থাকছেন? আমি যখন সত্যি কথা বলতে কি, আমার মা যখন এসেছেন এ বাড়িতে বিয়ে হয়ে 1930 সনে, মা এসে সেটাই দেখেছেন। কারণ বাবারা দুই ভাই তখন ব্যাচেলার ছিলেন, বাবা বাড়িটা করেছেন। তার আগে অবধি খিতমন সেন বাবার কাকা, তার বাড়িতে ওরা ছিলেন। দুজন ব্যাচেলার এক বাড়িতে আছেন, সেই বাড়িতে জায়গা আছে। শান্তিনিকেতনের যত মানুষ থাকার জায়গা নেই তারা ওখানে গিয়ে থাকতো, ওই বাড়িতে গিয়ে থাকতো। যত নতুন টিচার্স, যারা নতুন শিক্ষক আসতেন, এখানে থাকার জায়গা নেই শান্তিনিকেতন, তখন থাকার জায়গা বলে কোনো জায়গা ছিল না, ওখানেই সবাই থাকতো। আমার মা যখন এলেন তখন বললেন, ওই বাড়িতে এত মানুষজন ছিলেন যে আমি ভাবলাম খুব বড় সংসার, কিন্তু তারা আসলে সকলেই বাবা কাকার বন্ধু, তারা শান্তিনিকেতনে
বাস করেন। তো আমার মার প্রথম থেকেই অভ্যাস হয়ে গেল যে তারা এখানেই থাকেন, তাদের সকলের সঙ্গেই থাকতে হবে। সেজন্যে কোনোদিন মার বাবা যে থেকে একসঙ্গে খেতে বসেছেন বা সেরকম আমাদের বাড়িতে কোনোদিনই হতো না। আমরা যখন বড় হচ্ছি দেখেছি তখন সব সময় দেখতাম যে খাবার সময় অনেক মানুষ থাকতেন আমাদের সঙ্গে সঙ্গে, তারা যে কে কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করার দরকার মনে করিনি বা প্রশ্নটাও আসেনি। এটা হয় আমাদের বাড়িতে হতো। আমরা খেতে বসতাম, 12টা জায়গা ছিল খেতে বসার টেবিলে, 2টো ব্যাচ তো প্রায়ই হতো, মানে 24 প্রত্যেক দিন? প্রায় হতো। মানে রোজই যে হতো তা নয়, কিন্তু প্রায় হতো। উৎসবের কাছাকাছি হলে তো হতোই। এবং এমনও হয়েছে যে উৎসবের দিন আমার নাচ আছে, আমি নিজের বিছনা টিছনা করে গুছি কাজ করে গেছি, নাচের শেষে বাড়িতে এসে দেখেছি যে কোনো এক কাকিমা তার বাচ্চা টাচ্চা নিয়ে আমার বিছনায় শুয়ে আছে। তখন একটা বালিশ জোগাড় করে কোথাও শুতে যেতাম। কিন্তু আমাদের বাড়িতে একটা ছিল যে খুব খাওয়াটা যে বিরাট আর সাংঘাতিক কিছু হতো তা না, কিন্তু যে আসতেন তারাই সেটা ভালোবেসে খেতেন। যেমন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন আমাদের জ্যাঠামশাই, মানে বাবার শান্তিনিকেতন সূত্রেই দাদা, আর পারিবারিক সূত্রেও দাদা সুধীরঞ্জন দাস, দুজন আসতেন, তার তো উত্তরায়ণে থাকার ব্যবস্থা হতো, তিনি এখানে থাকতেন। আর যত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মিনিস্টার আসতেন এখানে কোনো উৎসবে, তাদের ব্যবস্থা তো ইয়েতে রতনকুটিতে থাকতো, কিন্তু তারা আমাদের বাড়িতেই থাকতেন। কেন? ওখানে ডাল ভাত আলু ভাজা মাছের ঝোল চাটনি দিয়ে খাওয়ার পরে গোল বারান্দায় বসে খুব গল্প হতো, আড্ডা হতো, সবাই আসতেন যেতেন, সকলের সঙ্গে দেখা হতো। ওই বাড়িটা ছিল, একজনের ভাষায় যদি শান্তিনিকেতনটা একটা তীর্থস্থান হয়, ওই বাড়িটা ছিল একটা ধর্মশালা। ওই সত্যি ওটা এমন, আমরা ভালোবাসতাম, আমরা মানুষজন আসলে আবার খুশি হয়ে যেতেন যে তার এখন একটা উৎসবের ইয়ে হবে, সবাই আসবে যাবে। ওইখানেই দোলের রাত্রে যখন নাটক নৃত্যনাট্য যাই থাকতো, তারপরে আমাদের বাড়ির ওই গোল বারান্দায় চাঁদের আলোতে একটা মস্ত বড় আসর বসতো, যেই আসতেন। রবিশঙ্কর এসেছিলেন তখন আসতেন, তারপরে আমাদের তার ভালো নাম কি মনে পড়ছে না, দেবব্রত বিশ্বাস, তিনি অনেক গান হতো। নির্মলেন্দু চৌধুরী এসেছিলেন, গান হতো, শুধু বলতেন, আমার মাকে বলতেন, বৌদি চায়ের জোগাড় করে যান, আমি গান গাইয়া যাব। এই তো চলো জয়দার কথা। সে অনেক রাত অব্দি এগুলো হতো আমাদের বাড়িতে। একটা সবসময় একটা আনন্দের ধারা ছিল। আর আমার মা নিঃশব্দে এগুলো জোগাড় করে যেতেন, কোনোদিন মাকে ইয়ে করতে শুনিনি। অসময়ে অতিথি আসলেও দেখেছি, আমরা খেতে বসেছি তখন বাবা হয়তো তো জিপিকের অনেককে এনে বললেন, কমলা এর আজক্ষণ খাবে। তার ব্যবস্থা যে কী করে হতো আমি আজ অব্দি জানি না। তখন জিজ্ঞাসা করবার দরকার মনে করি কেন, হয়ে যেত। ভাবতাম মা রান্নাঘরে ঢুকলে হয়ে যাবে, আলো চলে যেত, ইলেকট্রিসিটি চলে যেত আমাদের। তো সেই তখন সেই লণ্ঠন জ্বালা হতো, আমরা খেতে বসেছি, গল্প হচ্ছে, আমাদের বাড়ির রান্নার লোক খুব ভালো রান্না করেছে, তখন শান্তিনিকেতনে সবে দেশিকোত্তম উপাধি দেওয়া হচ্ছে, তো খুব ভালো রান্না করেছে। একজন বললেন, অতিথি বললেন, এবার এত ভালো রান্না করেছো পবন, তোমার এখানেই খাবো আমরা। মা বললেন, ওকে এবার একটা দেশিকোত্তম দেওয়া হবে। ও ঘুরে এসে বললো, তার থেকে একটা মশারি দেবেন, সেটা কাজে লাগে বেশি। শান্তিনিকেতনে এত তখন মশা ছিল। এইটা ছিল আমাদের রান্নাঘরের পরিবেশটা। তার মধ্যে আরেকটা ছিল যে যে যখন আসতেন তাদের জন্য নির্দিষ্ট ঘর রাখা ছিল। আমাদের বাড়িটার ছবি যদি দেখো, এই বইটার মধ্যেও আছে, বিরেন্দাতে আছে। বাড়িটা মস্ত বড় বাড়ি ছিল, অনেকগুলো ঘর ছিল, সবগুলো ঘর বারান্দায় গিয়ে খুলতো। বারান্দাতেও মানুষজন শুতে পারতেন, তখনকার দিনে সেফটি ছিল, খুব সুন্দর দক্ষিণের হাওয়া আসতো। আর এই স্থাপত্য শিল্পটা মানে পুরো বাড়ির বাড়িটা, হ্যাঁ, পুরো বাড়িটা, এই বাড়িটা শান্তিনিকেতনের অনেক বড় বাড়ির থেকে ডিফারেন্ট এই কারণে, এটা বাবার নিজের ডিজাইন, নিজের তৈরি, এবং কনসেপশনটাও নিজের। অন্য বাড়ি যেগুলো বাবা এখানে বানিয়েছেন বেশিরভাগ বড় বাড়ি, যেমন উত্তরায়ণ, চীনা ভবন, শ্রী সদন, কলা ভবন, সঙ্গীত ভবন, এখানকার সব প্রাচীন বাড়ি, উত্তরায়ণ প্রত্যেকটা বাড়ি বাবার বানানো, শ্যামলী ছাড়া, সবগুলি সুরেন কর্মশায়ের ডিজাইন আর বাবার তৈরি, মানে বাবা বিল্ডার ছিলেন। কিন্তু তখনকার দিনে তো এই রোলগুলো এত ডিফাইন ছিল না। যেন সুরেন কর্মশাই
যেতেন আর্কিটেক্ট, কিন্তু উনি ছিলেন আর্টিস্ট অ্যাকচুয়ালি। হি ওয়াজ নট এ প্রপার আর্কিটেক্ট অ্যাজ উই সে। সেজন্য ওনার ডিজাইন ছিল। আমার বাবা ছিলেন বিল্ডার, আর রথীন্দ্রনাথ ছিলেন দ্য ভিশনারি। সো এরা প্রত্যেকেই কন্ট্রিবিউট করছেন ইচ আদার্স ফিল্ড, কিন্তু বাবাই করতেন স্ট্রাকচারাল ড্রয়িংগুলো। না, আমার একটা প্রশ্ন, যে এরকম একটা খটখটে শান্তিনিকেতন, তখন তো বেশ রুক্ষ সূক্ষ্ম শান্তিনিকেতনে এরকম ভাবে কনস্ট্রাকশন তৈরি করা, জল একটা প্রবলেম খুব বেশি ছিল, সেই জন্য শান্তিনিকেতনের প্রথম যেগুলো করা হতো সে কুয়ো খোঁড়া হতো, খুব ডিপ করে কুয়ো খোঁড়া হতো। আর আমাদের বাড়ির পিছনে যা দেখবে পিছনের দিকে লাল বাঁধ আছে, জলের একটা ব্যবস্থা করা হতো যাতে একটা স্টেবল জল পাওয়া যায়। সব জায়গায় জলটা শুকিয়ে যেত সামারে, কিন্তু আমাদের একটা বাড়িতে পুকুর ছিল, যে বাড়িটার ছবি আছে তার পিছনে, সেই পুকুরের জল কখনো শুকাতো না, আর আমাদের কুয়োটার জলও কখনো শুকাতো না, কারণ ওটা অনেক ডিপে করা হয়েছিল। কিন্তু এইখান থেকে জল বয়ে বয়ে নিয়ে তো আর সব বাড়িগুলো বানানো হয়নি, সেই জন্য বাড়ি যেখানে হতো একটা কুয়ো সেখানে বানানো হতো আগে। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইলেকট্রিসিটিরও সোর্স ছিল না এখানে। এখানে একটা বাবাই আর বাবার 2-4 জন বন্ধু মিলে একসঙ্গে ওরা এটা চিন্তা করে এখানে প্রথম বোলপুর ইলেকট্রিসিটি সাপ্লাই তৈরি করেন। যদিও বোলপুরের স্থিতি ছিল, বোলপুরে কিছু কিছু জায়গায় ওটা ইলেকট্রিক সাপ্লাই দিত, পুরো বোলপুরে নয়। তাছাড়া বাকিটা সময় প্রত্যেক বাড়িতে লণ্ঠনের কাজ পরিষ্কার করা হতো। আমাদের বাড়িতেও লণ্ঠন জ্বলতো টিম টিম করে। আমি যখন মনে করি যে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, কোনো ইলেকট্রিসিটি ছিল না তখন। তারপরে যখন এলো তাও লিমিটেড সময়, 10টার সময় চলে যেত, রাত 10টায়, পরের দিন সন্ধ্যে 6টায় আসতো। এই তো আমাদের ইলেকট্রিসিটি ছিল। আর কিন্তু তাতে কোনো অসুবিধা ছিল না, আমরা এই বাড়ি থেকে ও বাড়ি যেতাম লণ্ঠন হাতে করে, কোনো অসুবিধা ছিল না সেখানে। আর ভয়ও হতো না বলো, তোমাদের এত ইনসিকিউরিটি এখন? না, এখন তার কারণ এখানে সবাই সবার জানা ছিল। চেনা জানা ভয় ছিল ভয় করলে যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছি সে বাড়িতে ঢুকে যেতে পারতাম। আর ভয় কাকে করব, তখন এখানে ভয় করবার মতো কেউ লোক ছিল না। তো একটা সাপ টাপ থাকলে হয়তো ভয় করতো, ভূতের ভয় ছিল। কারণ এত এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি রাস্তাটাই মানে তখন রাস্তাই ছিল না, একটা পায়ে চলার পথ ছিল, অনেক বড় বড় বাঁশ ঝোপ ছিল। আমরা পেরিয়ে যেতাম, ভূত ভূত বলে দৌড়াতাম যাতে তাড়াতাড়ি যেতে পারে, ভূত পালায়। আমাদের ধারণা ছিল ভূত ভূত বলে ডাকলে তারা বোধহয় ভয় পেয়ে পালাবে, ভূত, এটাই আমাদের কোনো কারণ। কিন্তু দেখেছি সেরম ভূতরা পালায় না। তারা ভূত ভূত ধরেছিল কখনো? ধরেনি, কিন্তু ওই ধরতে পারে সেই ভয়টাই, একবার ধরে নিলে বোধহয় ভয়টা কেটে যেত। এখানে অনেক বাঁশঝাড় ছিল, সরঝোপ ছিল, আমাদের কত লুকোচুরি খেলোয়ার জায়গা ছিল যে বলার না এখানে। আর তারপরে এই ইলেকট্রিসিটির কথা বলতে বলতে বোলপুরে যে প্রথম সিনেমা হাউস, সেটাও বাবার উদ্যোগেই করা। আর রথীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন বিচিত্রা, আর রথীন্দ্রনাথ নিজে গিয়ে সেটা ওপেন করেছিলেন। আর শান্তিদা, মুহুর্দি, বাচ্চু মাসি, নীলিমা সেন, এরা 3জন গান করতে গিয়েছিলেন। একদম শান্তিনিকেতনী স্টাইলে উৎসবটা হয়েছিল। বাড়ির বিল্ডিংটাও একদম বাবার নিজের ডিজাইন ছিল, সেটাও শান্তিনিকেতনের মতো। আর শান্তিনিকেতনের যে বাড়িগুলো তৈরি হয়েছিল তার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, একটা গোল বারান্দা বেশি, সেটা বাবার আইডিয়া। বাবা বলতেন যে বাড়িতে কেউ এসে দাঁড়ালে বাড়ির লোকেরা যাতে তাদের আহ্বান করছে, এই বোধটা মানুষের বাড়িতে এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে পাওয়া দরকার। জানি বারান্দাটা ছিল যেন হাত বাড়িয়ে ডাকছে, আয় আমাদের অঙ্গনে, এসো আমার ঘরে এসো, এরকম। বাবা বলতেন জানিস তো একটা গোল বারান্দা যদি থাকে, সেটাই যেন মনে হয় বাড়ির ভিতরটা বাইরে এসে বলছে এসো আমার ঘরে এসো। বাড়ির দরজা বন্ধ থাকলেও মনে হয় বাড়িতে এসেছি। সব বাড়িতে শান্তিনিকেতনে একটা করে গোল বারান্দা আছে, এবং এটা একেবারেই বাবার চিন্তা। কারণ এটা আমি জানি যখন সুরেন্দ্রনাথ করের সঙ্গে বাবা কাজ করছিলেন, তখন এটা নিয়ে ওদের কথাবার্তা হতো। যখন আমরা তখন ঘুরতাম, ওদের পাশাপাশি ঘোরাঘুরি করতাম যখন ওরা এগুলো করতেন, দেখেছি এদের কাজ করতে। নিচু হয়ে একটা ড্রয়িং টেবিল ছিল আমাদের বারান্দায় মস্ত বড়, ওনারা নিচু হয়ে কাজ করছেন, দেখাচ্ছেন। আর সব ডিজাইনার ইয়েগুলোর পাশে পাশে ছোটো ছোটো নোট থাকতো, কখনো রবীন্দ্রনাথের নিজের, সেগুলো অবশ্যই আমার সময়ের আগে। রথীন্দ্রনাথের নোট থাকতো, সুরেন করের নোট থাকতো, এটা এরম হবে, ওটা ওরম হবে।
আর আমরা কখনো কখনো দৌড়ে রোল করে ম্যাপটা প্ল্যানটা নিয়ে গিয়ে দিয়ে আসতাম সুরিঞ্জাটাকে। এখন যখন মনে হয় দোজ আর হিস্টোরিক্যাল রান, এবং দোজ আর ওই বাড়িগুলো তৈরি হচ্ছে তার প্রসেসটা ওই সময় ছিল। আর আমরা নিয়ে যেতাম এগুলো দৌড়ে। একটু চিঠি পাঠাতেন হয়তো রথীন্দ্রনাথ বাবাকে যে বীরেন তুমি যে লাভ লেটারটা পাঠিয়েছো সেটা বৃথা গেল এবার, কারণ বাবার একটা বিল পাঠিয়েছিলেন ইট কাঠের, সেটা নিয়ে লাভ লেটার বলতেন। তো এরকম খুব ওদের সুন্দর সম্পর্ক ছিল। এরা বড় ভাইয়ের মতো ছিলেন বাবার কাছে অনেক শিখেছেন জেনেছেনও, কিন্তু ওরা খুব করিতকর্মা ছিলেন বাবা। যেখানে খুব কঠিন জীবন ছিল ছোট বয়সে, অনেক কিছুর কঠিনতার মধ্যে দিয়ে বড় হয়েছে, সেজন্য কোনো জিনিসকেই বাধা মনে করতেন না। জল নেই তো কী হয়েছে, যে বলে কুয়ো খুঁড়তেন। এখানে কোনো জিনিস পাওয়া যেত শান্তিনিকেতনে বাড়ি বানাবার জন্য, না সিমেন্ট, না ইট, না কাঠ, না কোনো লোহা লক্কর, সব কলকাতা থেকে আসতো। অজয় নদীতে তখন বন্যা এসে গেলে কোনো জিনিস আসতো না। এমনও বাবার কাছে শুনেছি যে ট্রাক এসে দাঁড়িয়ে আছে কলকাতা থেকে, তখন তো কলকাতা থেকে ট্রাক মানে 5 দিন লাগতো আসতে। দাঁড়িয়ে আছে, অজয় তো বন্যা এসছে, আসতে পারছে না, এখান থেকে গাড়ি গেছে কিন্তু কারোর সঙ্গে কারোর দেখা নেই। বাবা গিয়ে গ্রামের লোকদের সঙ্গে আলাপ করে ভাব করে বাঁশ দিয়ে ভেলা বানাতেন, বানিয়ে ওই ভেলাতে করে জিনিস এদিক থেকে এদিক আনতেন। যখন তারপরে তারও আগে ট্রেনে করে, ওই মানে মালগাড়িতে করে জিনিস আসতো সব। সেই মালগাড়ির জিনিস আসতো, এখন বোলপুরে সব মালগাড়ি দাঁড়াতো না, কিছু কিছু মালগাড়ি সেই খানা জংশন থেকে গিয়ে বাবা জিনিস নিয়ে আসতে হতো। অনেক গল্প বাবা বলতেন কী করে হতো। এই বাড়ির থেকে বসে আমাদের ইলামবাজার থেকে গাড়ি আসতো, আমরা দেখতে পারতাম। তোমাদের বৃহৎ সেন পরিবার, কিন্তু ছোট্ট করে তাদের গল্প শুনবো, জানি শেষ হওয়ার নয়, কিন্তু ক্ষিতিমোহন সেন শাস্ত্রী হচ্ছেন আমার বাবার কাকা। তার বড় ভাই ছিলেন অবনী মোহন সেন, তিনি আমার ঠাকুরদাদা মানে আমার বাবার বাবা। তিনি মারা যাওয়ার পর অবনী মোহন সেন খুব অল্প বয়সে মারা যান। তার সঙ্গে আমার বাবা ক্ষিতিমোহন সেনের সঙ্গে শান্তিনিকেতন চলে আসেন পড়াশোনার জন্য এখানে। সেই সূত্রে ক্ষিতিমোহন সেনের সূত্রে শান্তিনিকেতনে আসা। আচ্ছা, সেটা তো একটা কথা। কিন্তু আমাদের সেন পরিবার চতুর্দিকেই ছড়ানো ছিল। কিন্তু এই পরে আস্তে আস্তে শান্তিনিকেতনে পরিবারটা এক কথায় গেড়ে বসে যাকে বলে। তারপরে যেমন অমর্ত্যর মা হচ্ছেন আমার পিসিমণি ক্ষিতিমোহন সেনের মেয়ে, অমর্ত্য সেনের মা। আর সুচিত্রা সেনের বাবা হচ্ছেন আমার মামা। তিনি অবশ্যই সেন হিসেবে আসেননি, তিনি দাশগুপ্ত হিসেবে এসেছিলেন এখানে। কিন্তু তাছাড়াও আমাদের সেন পরিবারের মধ্যে অনেকে আছেন, যেমন অশোক সেন ছিলেন ল মিনিস্টার, বাবার একজন ছোট ভাই। তারপরে অনেক সেনের নাম আমার এক্ষুনি মনে পড়ছে না চট করে বলতে গিয়ে। তোমাদের ছিলেন আমাদের রাম কাকা ছিলেন, রামানন্দ সেন ছিলেন ফটোগ্রাফার, আমার বাবার ছোট ভাই। তারপরে এরকম অনেকেই আমাদের বাড়িতে আছেন। যেমন কি যোগ আছে, শান্তিনিকেতনে আসিয়া সেনের চক্ষু দর্শন করিলাম, মানে এত সেন এখানে আছে বলেই ভালো হতো। কিন্তু এদের মধ্যে যোগাযোগটাও খুব সুন্দর ছিল। দেখা হলে অনেক সময় বাংলা ভাষায় কথা বলতেন, দেশের কথা মনে করে, কেন পূর্ববঙ্গে এদের মেন সোর্স মানে আসল কথা। আর এদের মধ্যে আরেকটা যোগ ছিল যে এরা শুধু যে সেনদের মধ্যে ছিল মানে বাঁধা ছিল তা না, তারা তাদের সঙ্গে যারা কর্মক্ষেত্রে যুক্ত বা বৈবাহিক সূত্রে যুক্ত, তাদের সবাইকে আমাদের বাড়িতে নিয়ে আসতেন, এবং আসতেনও তারা সবাই এখানে, এবং আমার বাবা তাদের খুব ভালোবেসে আনতেন। এবং এমনও হয়েছে যে যাদের সূত্রে যোগ, তাদের সঙ্গে যোগাযোগ কমে গেছে, কিন্তু যারা পরে এসেছেন আমাদের বাড়িতে তারা রয়ে গেছেন এখানে। আমার দিদি ছিলেন কাজুরি, উনি খুব নিজের বাড়িতে 3-4টি বাচ্চা ছেলেকে পড়াতেন, তার থেকে সেই টাকা দিয়ে একটা অরফানেজ করেছিলেন নিজের বাড়িতেই প্রায়, তার ছোটো বাচ্চা। তারপরে আস্তে আস্তে সেটা এত বড় হয়ে গেল যে তিনি 7টা স্কুল চালাতেন, 3টে মানে ডেস্টিটিউট উমেন অ্যান্ড চিলড্রেনদের বাড়ি করেছিলেন। সেটা এখন অল ইন্ডিয়া উমেন্স অর্গানাইজেশন চলে গেছে ওর মৃত্যুর পর থেকে। সুচিত্রা সেন তো বিয়ের পরে সেন হয়েছিলেন, কিন্তু আমার মামাতো বোন, আর উনি শান্তিনিকেতনে এসছেন এবং মোহদির কাছে গান শিখেছেন,
বাচ্চা নীলিমা সেনের কাছে গান শিখেছেন, আমাকে নাচও শিখিয়েছেন, আমার দিদিকে। আর খুব উৎসাহী সুচিত্রা সেন ছিলেন। ভালো নাচতে পারতেন? হ্যাঁ, বেশ মিষ্টি, তখন ছোটবেলায় বেশ মিষ্টি নাচতে পারতেন, খুব উৎসাহী ছিলেন, খুব সব কিছুতে ইন্টারেস্ট ছিল। আমার বাবার সাইকেলটা নিয়ে খেলার মাঠে, যেন সাইকেল চড়া মেয়েদের পক্ষে খুব কঠিন, কিন্তু ওই ধুতিটা শাড়িটাকে মালকোচা মেরে বাবার সাইকেলটা নিয়ে খেলার মাঠে সাইকেল চালাতেন। আমার দাদার খুব সমাবেশ ছিল, দাদার সঙ্গে আমাদের খুব খুব বন্ধুত্ব ছিল, অনেক বয়স অবধি, চিরকালই অনেক বয়স অবধি বন্ধু ছিল। আর ওর যার সঙ্গে বিয়ে হয়েছিল তিনিও আমার প্রস্তুত ভাই ছিলেন, বাবার বুড়িদের ছেলে, তুতুদা বলতাম আমরা। ওরা দুজনেই খুব উৎসাহী ছিলেন। আর খানিকটা তুতুদার সূত্রে আমি কাঁচের চুরি করি। যখন আর বিয়ের পরে এসেছিলো তখন মেলা চলছিল এখানে, তো আমাকে নিয়ে গেল ওদের সঙ্গে, ছোটো ছিলাম তো, চল চল চল, কাজল দিয়ে আমি গেলাম ওদের সেই মেলা দেখতে। বললো কী করবে কী করবে, তো আমার ভীষণ কাঁচের চুরি করতে গেলো। বলে ওটা পড়বো ওটা পড়বো, তো যেটাই চাই সেটাই পড়িয়ে দেয়, তা এক গাছ কাঁচের চুরি করলো। আমার দেখে রমা দিয়ে পড়লো, কাজল দিয়ে বললো ওসব পড়বো না। তারপর নাগরদোল্লায় চললাম। আর তারপর থেকে যখনই আমি আসি না, আমার গিয়ে কাঁচের চুরি পরে আসি। এবারেও কাঁচের চুরি, আর পরের বার এসে আবার পড়বো, পরের বার লাল পড়বো। কি সুন্দর। এতক্ষণ ধরে এত নাচের কথা শুনলাম, তো আমার মতো হয়তো অনেকেরই প্রশ্নটা আছে যে রবীন্দ্রসঙ্গীত যেমন হয়, রবীন্দ্র নৃত্য বলেও কি কিছু হয়? ঠিক রবীন্দ্র নৃত্য টার্ম হিসেবে যেটাকে মিন করে সেটা কি হয় আমি জানি না, আমি সেটা বলবো পারে। একটা নাচের ধারা বা একটা নৃত্য ভাবধারা, একটা নৃত্য পদ্ধতি যেটা চলে আসছে, যেটা আমরা চিরকাল শান্তিনিকেতনেই নাচ বলে জানতাম। সেটা অবশ্যই সবসময় রবীন্দ্রনাথের গানের সঙ্গে হতো, এবং তার একটা বিশেষ প্রকৃতি আমরা জানতাম এবং রেকগনাইজ করতাম সেটাকে কীভাবে করা হয়। রবীন্দ্র নৃত্য বলতে যে বলা হয়, যদি এক্স্যাক্ট টার্ম হিসেবে ধরো, রবীন্দ্রনাথ সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ যে সঙ্গীত সৃষ্টি করেছিলেন, তিনি সেই গানের ভাষা লিখেছেন, গানের সুর দিয়েছেন, সেটাকে স্বরলিপিবদ্ধ করেছেন, এটা সেইভাবে চর্চা করা হয় এবং সেটার একটা স্টেটাস আছে। রবীন্দ্রনাথের সৃষ্টির একটা বিশেষ ভাব রবীন্দ্রসঙ্গীত। এখন রবীন্দ্র নৃত্য যদি বলি, টেকনিক্যালি সেটা মিন করবে তাই, রবীন্দ্রনাথ দ্বারা সৃষ্ট নৃত্য। এখন এটা তা নয়, কথাটা সেদিক দিয়ে চিন্তা করলে অসত্য, কিন্তু যেটা মিন করা হয় সেটা হচ্ছে শান্তিনিকেতনের নাচ যেটা হয়ে আসছে। কিন্তু তাও যদি আমরা মনে করি শান্তিনিকেতনের নাচটাকে বদ্ধ করা হয়, রবীন্দ্র নৃত্য মানে হচ্ছে এটাই। রবীন্দ্র নৃত্য না, শান্তিনিকেতনের একটা নৃত্য ধারা আছে, জিনিসটাকে আমরা কোনো কারণেই বদ্ধ করতে পারবো না। কারণ রবীন্দ্রনাথ জীবিত থাকাকালীন যে নাচ হতো, যে ধরনের নাচ হতো, তার থেকে এখন অনেক বদলেছে। সেটা ইমপ্রুভ কি ডিটেরিয়েশন সেটা তর্কের বিষয়। তবে রবীন্দ্রনাথ জীবিতকালে যেভাবে নাচ তৈরি হতো, সেখানে রবীন্দ্রনাথের অনেকটা ইনপুট থাকতো, ইন দ্য সেন্স যে তিনি তাকে অ্যাপ্রুভ করতেন, কখনো সাজেস্ট করতেন। আমি যমুনাদের কাছে শুনেছি উনি কখনো কখনো ফ্রাস্ট্রেটেড উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন, নিজে নাচতেন না, কখনো হয়তো উঠে দাঁড়িয়ে। তবে রবীন্দ্রনাথ নাচতেন, অন্ধ বাউলের ভূমিকায় উনি নাচ করেছে সেরকম। কিন্তু নাচটা সৃষ্টি করতেন তখনকার যারা নৃত্যগুরু, রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা করে, তখনকার যারা নাচতেন গান করতেন তাদের সঙ্গে আলোচনা করে। তারপরে আমাদের সময় যখন এসেছে সেটা অনেক বদলে গেছে, সেই জন্য আমি বলি নৃত্যধারা। সেটা কি হয়েছে, সেটা তখনকার যারা বিশেষভাবে নাচতেন এবং তারা রবীন্দ্রনাথ জীবিতকালে যারা রবীন্দ্রনাথের সময় যারা নাচতেন, যমুনাদি, গৌরীদি, শান্তিদা, এদের কন্ট্রিবিউশন অনেকটা থাকতো একটা নাচ সৃষ্টির কারণে। একটা গান যখন না হতো সেটাকে খুব ভালো করে আমাদের বোঝানো হতো গানের মানেটা। কারণ আমার নিজের মতে রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচতে গেলে এটা হবে গানটার দৃশ্যরূপ। শুধু নাচের গানের তাল দিয়ে কিছু ভঙ্গি করে সুন্দর একটা সৌন্দর্য সৃষ্টি করাটাই রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচের মূল কথা নয়। গানটাকে বুঝে নিজের করে নিয়ে সেটাকে বোঝানো, দর্শকের কাছে
উপস্থিত করাটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা মস্ত বড় দায়িত্ব যারা নাচবে তাদের। সেইটা আমরা করি কি না এখন সেটা আমার চিন্তা। আমি যখন নাচতাম তখন এটাকে খুব বিশেষভাবে এমফেসিস দেওয়া হতো। এমনও হয়েছে যিনি নাচ শেখাচ্ছেন তিনি বিদ্যাভবনের শিক্ষক যারা রবীন্দ্র বিশারদ, যারা রবীন্দ্রনাথের সাহিত্য দর্শন এবং চিন্তা নিয়ে এবং সৌন্দর্য তত্ত্ব নিয়ে আলোচনা করেন, পড়ান এবং রিসার্চ করেন, তাদের কাছে বসে গানটা নিয়ে বিশদ আলোচনা করতেন। আমার পার্টিকুলার মনে পড়ে বিশেষভাবে যখন শ্যামা আমরা করেছিলাম, রবীন্দ্রনাথের মৃত্যুর পরে সেটা প্রথম শ্যামা হয়, সেটা অনেক বছর পরে। সাপোচন রবীন্দ্রনাথ জীবিত থাকলে অনেকবারই হয়েছে, তিনি অনেকভাবে বদল করেছেন। রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে সেই জন্য সাপমোচনটা তো একেবারে বদ্ধ রূপ কোনো ছিল না, সেই জন্য সেটাকে করার মধ্যে একটা সাহস দরকার ছিল, কিন্তু একবার ঠিক করা হলো হবে। এবং আমি তখন বেশ একজন মানে কি বলবো সিনিয়র ডান্সারদের মধ্যে একজন, এবং আমি কমলিকার ভূমিকায় করেছিলাম। যখন না এটা আলোচনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, আমিও থাকতাম আলোচনার মধ্যে। আমি কত শিখেছি ওই আলোচনা সব চক্রের মধ্যে বসে, আমি সারা জীবনে অন্য কোথাও শিখিনি তত। এমনকি মুহুর্দি যখন গান করতেন আমাকে নাচটা শেখানো হতো, মুহুর্দি এসে বসে থাকতেন। তখন মুহুর্দি তার তার কি বলবো তার সীমায় চলে গেছেন, মানে তুঙ্গে চলে গেছেন, তার গ্লোরির তুঙ্গে চলে গেছেন। মুহুর্দিকে পেতে গেলে অনেক কিছু। উনি এসে আমার নাচের বলতেন না এখানে আমি একটু টেনে গাইবো, এখানে আমি একটু থেমে গাইবো, এইরকমভাবে তৈরি করে নাচগুলো যত্ন করে তৈরি করা হতো। তারপরে একটা নাচের ক্ষেত্রে মনে আছে বিশেষভাবে যমুনাদি বলেছিলেন যে এটা গুরুদেব বলেছিলেন যে এই নাচটা বসেই হবে, তার কারণ সেটা হচ্ছে সখী আঁধারে একেলা ঘরে মনু মানে না। ওটা সেই গানটাও মুহুর্দি খালি গলায় গাইতেন। বলেছিলেন যার মন মানে না সে কি আর স্টেজময় দৌড়ে বেড়াবে, সে তো হতাশ হয়ে বসে থাকবে। আর আমাকে যমুনাদি পুরো নাচটা শিখিয়েছিলেন। আমি গিয়ে যখন আমার নৃত্যগুরুকে দেখালাম, হরিদাস নায়ের কথাকলি শেখাতেন আমাকে, আমাকে বললেন গাবলু এই নাচ হাতে পায়ে হয় না, এই নাচটা গানেই হবে, মুহুর্দি গান করবেন, তুমি শুনবে যেরম নাচ হবে। আর যমুনাদি আমাকে ঠিক সেরমই শিখিয়েছিলেন। বলেছিলেন ওনার সময় নুটুদি গিয়েছিলেন, আর নুটুদির নাম হচ্ছে রমা কর, সুরেন্দ্রনাথ করের স্ত্রী। তিনি অসাধারণ ভালো গান করতেন, রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় গায়িকা ছিলেন তিনি। আর যমুনাদি নেচেছিলেন। যমুনাদি নিজের রান্নাঘরে মোড়ায় বসে রান্না করছিলেন, আমাকে সেই রান্নাঘরে মোড়াতে বসে খুন্তি হাতে নাচতে শিখিয়েছিলেন। আমি সেটা কোনোদিন ভুলবো না। মনে হলো গ্রীষ্মের দুপুরে চোখে আঁধারে একেলা ঘরে ঝড়ে ঝড়ে নিয়ে যেন বর্ষা এসে গেল। এখন আমরা সেইভাবে হয়তো না পারবো না, কিন্তু রবীন্দ্র নৃত্য বলতে মানে যেটা এখন বুঝতে করেছি, রবীন্দ্রনাথের গানের সঙ্গে একটা তালে মেলে একটা নাচ তৈরি করা হলো। একদিকে গোলাপি রঙের ওড়না, একদিকে নীল রঙের ওড়না, মাথায় অনেক ফুল, জঙ্গল, বাজারে আর ফুল পাওয়া যাবে না। এগুলো কর্কশ শুনতে লাগছে, কিন্তু দেখতে কীরকম লাগে ভাবুন। আমি যখন এদের সাজ পোশাক দেখি মনে হয় যে কেউ একটু বলেনি এদের যে রঙেরও একটা বৈশিষ্ট্য আছে, কোনো রঙ প্রত্যেকটা রঙের একটা স্বাতন্ত্র্য আছে। আমরা যখন নাচতাম আমরা কে কোন পোশাক পরবো, তার স্টেজে কখন কে কোন দিকে আছে চিন্তা করে তাদের সাজের রঙের চিন্তা করা হতো। আর স্টেজের কথা বলতে গেলে কি আমাদের নন্দ দাদু বলেছিলেন, মানে নন্দলাল বোস, উনি আমাদের তখনও সাজাতে আসতেন। তখন যদিও ভার্জ অফ রিটায়ারমেন্ট, সাজাতে আসতেন, স্টেজে সাজাতেন। বলতেন জানিস তো আমাদের স্টেজ এরকম কেন খালি থাকে, পিছনের স্টেজ শান্তিনিকেতনে সবসময় কালো একটা বা গাঢ় নীল ব্যাকড্রপ থাকতো, তাতে প্রথমত চরিত্রগুলো ফুটে ওঠে, যে পোশাকই থাকুক তার ফুটে ওঠে। কিন্তু আমি সবসময় ভাবতাম যে কেন অত সাজানো হয় না, অনেক জায়গায় ফুলের মালা, অনেক গয়না টয়না দেখা যায়, আমাদের কেন কিছু থাকে না। বলেছিলেন জানিস তো এটা একটা কালো স্লেটের মতো, তোরা ওখানে নেচে যাবি, আলপনা এঁকে যাবি, সেটা দেখবার জন্য তো লোকে আসে, ওখানে কয়েকটা কাঠ খড় দিয়ে আমরা ঘর বাড়ি বানিয়ে রাখবো, সেগুলোকে দেখতে ভালো লাগবে। সেইটা ছিল নন্দলাল বোসের সঙ্গে অবনীন্দ্রনাথের স্টেজ ক্রাফটের ডিফারেন্স। অবনীন্দ্রনাথের ছিল অনেক রিয়ালিস্টিক, উনি বানিয়ে দিতেন
মানে স্টেজের প্রপ যেগুলোকে বলে, ঘর বাড়ি হয়তো একটু ইয়ে দেখা যায়, যেটা ওরা জোড়াসাঁকোতে করেছিলেন ওরা, বাল্মীকি প্রতিভা আর এখানকার বাল্মীকি প্রতিভা। সেই জন্য রবীন্দ্রনাথ অবশ্যই নন্দলালের এই আর্টিস্টিক এস্থেটিক কি বলবো সাবলিমিটি ও মিনিমালিজমটাকে পছন্দ করতেন। তার মধ্যে অনেক রিফাইনমেন্ট আছে, দর্শককে অনেক বেশি শ্রদ্ধা জানানো হয়, তাদের চিন্তাধারাকে ফ্লাই করতে দেওয়া হয়। আমরা যদি সব স্টেজে দাঁড় করিয়ে দিই, দর্শক চিন্তা করবে কি? আমরা আর এক একজনের তো এক এক রকম চিন্তাধারা থাকে। ঠিক তাই, ঠিক তাই। বাহ, এবার আমরা অনেক কথা শুনলাম, এবার এই নাচ দেখবো এবং তার সাথে সঙ্গত দিচ্ছে ওখানে বসে ঋতপাদি, যে নিজেকে দেখাতে চায় না। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়, আনন্দে বিষাদে মন উদাসী কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়, পুষ্প বিকাশের সুরে দেহ মন ওঠে পুরে, পুষ্প বিকাশের সুরে দেহ মন ওঠে পুরে, কি মাধুরী সুগন্ধ বাতাসে যায় ভাসি কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। আমাদের কিছু র্যাপিড ফায়ার রাউন্ড আছে, মানে কিছু কোয়েশ্চেন আছে, যেটার নাম হচ্ছে ঝটপট আগুনে ঝাঁপ। তোমার জন্য আরেকবার বলো। ঝটপট আগুনে ঝাঁপ। আগুনে ঝাঁপ বাবা। আচ্ছা, তুমি তো অ্যাডিলেডে থাকো, এখনো থাকো? এখন থাকি। হ্যাঁ, তো বেশ বহু বছর ধরে আছো, অনেক দিনের বাসিন্দা ওখানে, আবার শান্তিনিকেতনে জন্ম থেকে আছো, কিন্তু তোমার মন কোথায় বেশি টানে? আমি যখন এখানে থাকি ওখানটা অ্যাডলেডও মিস করি, আমার অসত্য বলবো না, আমি সত্যি মিস করি। ওখানে সুন্দর সূর্যাস্ত হবে, আমার বাড়ির পিছন দিয়ে নদী বয়ে গেছে, সে বেয়ে চলে গেলে একটা ঝর্ণা দেখা যায়, সেখানে ক্যাঙ্গারু কোয়ালা ঘুরছে। আবার ওখানে থাকলে এখানকার কথাও ভাবি, কিন্তু এখানে যখন থাকি আমার জগৎটা খুব পরিপূর্ণ। আমার শান্তিনিকেতনে আমি জন্মেছি, আমি সত্যি শান্তিনিকেতনের মাটির কন্যা। আমাকে মেরে ফেললেও কোনোদিন সাহেব হতে পারবো না বোধহয়, কিন্তু আমি বাইরে গিয়ে বিদেশে গিয়ে বোধহয় শান্তিনিকেতনকে অন্যভাবে একটু দেখতে শিখেছি। সেইটা আমার মানতেই হবে, সেটা আমার বিদেশের প্রতি ঋণ রয়ে গেছে। ওখানে আমি যখন থাকি তখন একটা ডিস্টেন্স গিভস এ পার্সপেক্টিভ। আমি অনেক ভালোভাবে
ভালো খারাপটাকে, খারাপ বলবো না, খারাপ উঁচু নিচুটাকে বুঝতে পারি এবং সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। আমি শান্তিনিকেতনকে আরো বেশি ভালোবাসি দূরে যাওয়ার পরে। তাই হয়। আচ্ছা, পাহাড় না সমুদ্র? সমুদ্র। প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী? মহর্দে। আচ্ছা, যদি নাচ না করতে তাহলে কি করতে? ছবি আঁকতাম। এমন কোনো প্রিয় স্বপ্ন যেটা দেখতে দেখতে ঘুম ভেঙে গেছে বলে দুঃখ পেয়েছো? প্রায়ই হয়, রোজই হয়। নেমন্তন্ন খেতে গিয়ে বড় রসগোল্লাটা খাওয়া হলো না থেকে শুরু করে রসগোল্লা, তুমি মিষ্টি খেতে ভালোবাসো? একটা একটা নাচ শুরু করেছি মনে মনে দেখতে দেখতে, কিন্তু নাচছি শেষ হওয়ার আগে স্বপ্নটা ভেঙে গেল। আমি এমনও বলেছি আমি এখন উঠবো না, লেট মি ফিনিশ আপ মাই ড্রিম বলে পাশ ফিরে শুয়েছি, কিন্তু স্বপ্নটা আর ফিরে আসে না। কিন্তু ওটাই মেন সবসময় মনে হয়। একটা নাচ গাঁতে শুরু করেছি মনে মনে, কিন্তু আমি ভিজুয়ালাইজ করি এখনো একটা নাচ, গান শুনলে নাচটাকে ভিজুয়ালাইজ করি, সেটা আমার স্বপ্ন। কি সুন্দর। আচ্ছা, তোমার জন্য কিছু ছোট ছোট উপহার আছে, হ্যাঁ ছট করে দিয়ে দিই। তোমার জন্য আছে প্রতিক্ষণ পাবলিকেশনের তরফ থেকে একটা 30%-এর ভাউচার, দেশ পাবলিকেশনের তরফ থেকে আছে 30%-এর একটা ডিসকাউন্ট ভাউচার। যেখান থেকে বীরেন্দার এই বইটা বেরিয়েছে, লাস্ত্রাদা, সেখান থেকেই সুমিতাদি পাবলিকেশনের তরফ থেকে আছে 30% একটা ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ। আবার বৈঠকে তুমি তো গেছো, আবার বৈঠকের যাবো। তরফ থেকে আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার ডিসকাউন্ট ভাউচার। এটা একটা স্যালন বিবনি, তার তরফ থেকে আছে একটা 500 টাকার ভাউচার। আমরা একটা দারুণ সুন্দর গল্প শুনছিলাম মুহুর্দির সম্পর্কে, তো এই গল্পটা দিয়েই আমি শেষ করতে চাই, কারণ যে প্রশ্নটা আমরা করেছিলাম যে এমন কোনো স্বপ্ন যেটা ভেঙে গেলে মন খারাপ হতে যায়, আরেকটু দেখা যেত, সেই অবধি দেখা যেত। তাই যেহেতু এটা 8:30টার সময় এটা আমরা পোস্ট করি, তাই এই গল্পটা দিয়েই শেষ করব, যাতে আজকে রাতে যদি আপনারা দেখার সুযোগ পান তাহলে যেন সেই স্বপ্নটা আপনারাও দেখতে পান। তাহলে সেই গল্পটা একটু বলো প্লিজ। মুহুর্দিকে নিয়ে অনেক স্বপ্ন গল্প আছে যেগুলো শেষ হয়নি, কিন্তু ওই হবে না। চাঁদনি রাত, কিন্তু ওইটাই এটা সত্যি আমারও এই স্বপ্নটা এখন আমি দেখি। সেটা হচ্ছে আমরা সাপমোচন করেছিলাম দোল পূর্ণিমার রাত্রে খোলা আকাশের নিচে শালবীথিতে, পুরনো ঘণ্টাতলায় স্টেজ বেঁধে, সেখানে বটগাছগুলোর ডালের স্টেজের উপরে এসে পড়েছে। আমরা যখন সাজানো হচ্ছে আমরা বললাম কী করে নাচবো এখানে, তখন আমাদের বিশ্বরূপ বোস, বিশ্বদা সঙ্গীত কলাভবনের প্রিন্সিপাল বললেন ওখানে আমরা ওড়না বেঁধে দেবো, তোরা নাচতে নাচতে দুলিয়ে দিবি, ওরাও তো ওদের নাচের যোগ দেবে। সে যে কী অপূর্ব স্টেজ হয়েছিল। যখন গেলাম স্টেজে দেখলাম কয়েকটা ফুট লাইট, আর কিছু বিশেষ নেই লাইট। তখন তো একটুখানি বড় হয়েছে, বললাম কী করে এখানে নাচবো আমরা। তখন আমাদের বিশ্বদা আবার বললেন তোরা নাচবি, তোদের যাতে দেখতে পায় সবাই, সেটা আমাদের কাজ। ঠিক আছে, আমরা নাচতে গেছি। প্রথম দিকে তো ফুটলাইট চলছে, নাচছি আমরা, ওড়নাগুলো বসন্তের হাওয়ায়, দোলের দিনে রাত্রি কিরকম পাগলের মতো হাওয়া দেয়, শালবীথিতে দুলছে, শাল গাছের পাতাগুলো মরমর করে আওয়াজ করছে, আমরা ওগুলো দুলিয়ে নিয়ে নাচছি, নিজেদের নিয়ে পাগল হয়ে আছি। আস্তে আস্তে পিছন দিকের আকাশ থেকে চাঁদ উঠলো, স্টেজ কেন সমস্ত শালবীথি গোল প্রাঙ্গণ আলোতে ভরে গেল। কি অপূর্ব আলোটা, যেন একদম ধোঁয়া সুন্দর, এরকম চাঁদের আলো কম দেখা যায়। দোল পূর্ণিমার সময় চাঁদটা যেন সত্যি মানে প্রেমিকা হয়ে যেতে ইচ্ছে করে, চাঁদের দিকেই মনে তাকিয়ে একেবারে তাই, একেবারে তাই, একদম। শুধু তাই না, তখন জানতো ওরা যে প্রকৃতির মতো সুন্দর আলো স্টেজ ডেকোরেটর কেউ হতে পারে না। তখন ওই গাছগুলোর উপরে চাঁদের আলো এসে পড়েছে, ফুটলাইটগুলো বন্ধ করে দিয়েছে, আর গান হচ্ছে, মুহুর্দি গাইছেন যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধু পারে, হে অজানা তোমায় তখন দেখেছিলেন মন। আর আমি নাচছি, আর আমি চাঁদের দিকে তাকাচ্ছি, আর দেখছি যে সত্যি চাঁদ উঠেছে, আর আমাকে নিজেকে মনে হলো আমি চাঁদের বুড়ি।
মনে হলো আমাকেও বোধহয় চাঁদের মধ্যেই দেখা যাচ্ছে। সেই যে মোহনদির গানের গলা, আর তখন খুব কম যন্ত্রসঙ্গীত থাকতো। এই গানটা মোহনদি একদম শুধু গেয়েছিলেন অশেষ দার এসরাজের সঙ্গে, আর পিছনে চাঁদ উঠছে, ঝিরঝির করে পাতলা হালকা হাওয়া দিচ্ছে, আর এই গানটার মধ্যে এমন মাদকতা এমনিতেই আছে, আর এই পুরো অ্যাটমসফিয়ারটা এমন হয়েছিল যে আমি গানটাকে মনে হয় আরেকটু টেনে নিই, আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। জানিনে যদি তারে নাই জেনে গো, সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে। কি নেচেছিলাম আমার মনে মানে নেই। এই স্বপ্ন যেন না ভেঙে যায়। সত্যি স্বপ্ন না ভেঙে যায়, সে স্বপ্নটা ভাঙেও নি, কেন মোহনদির গলা একটা রেশ আছে, উনি গান শেষ করে দেবার অনেকক্ষণ পরে গানটা রিলিজ করে। তোমরা খুব ভালো সময় জন্মেছিলে গো। সত্যি। আমার সত্যি আজকে দাঁড়িয়ে মনে হয় যে এই সময়টা যদি আবার ফিরে পেতাম, তাহলে বোধহয় আমরাও এরকম একটা সুন্দর সন্ধ্যের কি বলবো, একটা উপহার পেতাম। তাই আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে ভীষণ ভীষণ স্মরণীয় হয়ে থাকবে এই পুরো জিনিসটা। অসংখ্য ধন্যবাদ দিয়ালিদি, এবং ভালো থেকো, সুস্থ থেকে, এরকম হাসি খুশি থেকো, আর নাচের মধ্যেই থেকো। তোমরাও সবাই খুব ভালো থেকো। তোর পাপ মূল্যকে না মহাপাপ ভাগে এ জীবন করিলি ধিকৃত, কলঙ্কিনী ভিঘ্নেশ্বর তোর কাছে ঋণী, কলঙ্কিনী তোমার কাছে দোষ করে নাই, দোষ করে নাই, দোষী আমি বিধাতার পায়, তিনি করিবেন রোষ সহিব নীরবে, তুমি যদি না করো দয়া, সবে না, সবে না, সবে না, তবু ছাড়িবি নে মোরে, তবু ছাড়িবি নে মোরে, ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না, তোমা লাগি পাপনাথ তুমি করো মর্মাঘাত, ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না। আমাদের এই পর্বের প্রশ্ন হলো আমাদের আজকের অতিথি দিয়ালিদি। দিয়ালিদি যে বিচিত্রা সিনেমা হলের কথা বলেছেন, সেই বিচিত্রা সিনেমা হলের নামটি কে দিয়েছিলেন? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নিচে দেওয়া হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সে
কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধোকা। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা